সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিভিন্ন মহলে আলোচনা। জিয়া হত্যার ঘটনায় গ্রেপ্তার মুজাফফরকে মানবতা বিরোধী অপরাধে জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রশ্ন ফাঁসের বিচার করতে আদালত গঠন করলেন ভারতের প্রধানমন্ত্রী, অনড় আন্দোলনকারীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন। কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বিএনপির শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অবশ্য বিষয়টিকে এখন পর্যন্ত গুঞ্জন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে তিনি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করছেন। অবশ্য এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। সংবিধানে সেই সুযোগ রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। জানি, এর বাইরে কিছু জানি না। অবশ্য সরকার ও বিএনপি সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে সরে যেতে বলা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদের সামনে দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতা ও ওলামায়ে কেরামের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাজী নজরুল যেহেতু ধর্ষক, তাই তার সংসদ সদস্যের পদে থাকার নৈতিক অধিকার নেই। এছাড়া শ্যামনগরের মাটিতে যেন তার পা না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া একই দাবিতে শ্যামনগরের নূরনগর, কাশিমারি সহ কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এ বিষয়ে স্পিকার রেফার করলে বিষয়টি পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকারের রেফারেন্সের কথাও তুলে ধরেন নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিষয়টি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়। আর্টিকেল 70 হচ্ছে, পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে। পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন, তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে। নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আটক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত 1 বছরের মধ্যে শেষ হবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি রাজধানীতে তিনি গ্রেপ্তার হন। এই সাবেক সেনা কর্মকর্তা দীর্ঘ ৪৫ বছর পালিয়েছিলেন। মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত জুলাই আন্দোলনে যখন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতাবিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। সারা বাংলাদেশের একটা গণমানুষের দাবি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ, যারা পঙ্গুত্ব বরণ করেছে সেগুলোর মানবতাবিরোধী বিচারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনের শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতাবিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্য সেবা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি পোশাক খাতের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপরও জোর দেওয়া হচ্ছে। সকালে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। Bangladesh's future depend not only on attracting investment. বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ আকর্ষণের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর। আমি এই কক্ষে উপস্থিত প্রতিটি ব্যবসায়িক নেতাকে সেই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আমরা একসাথে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি যা হবে সুদৃঢ়, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানাচ্ছি। Let us become partners in building a prosperous and globally connected. আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা বাংলাদেশের। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি ভাইরা যেসব আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা
মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন। অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছর বর্ষায় ভূমিধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত 17 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর 3,000-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওইটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত 18 বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত 290 জন। এরপরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় 3 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর 4টা, 4:30টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের 2 পৌরসভা সহ 7 উপজেলায় প্রায় 10,500 মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের 1/3 অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি সিজেপি। এছাড়া আন্দোলনকে ভণ্ডুল করতে বিজেপি অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। প্রশ্নফাঁস ইস্যুতে করা শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে দিল্লি থেকে গোটা ভারতে। জোরালো হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। মঙ্গলবার বিক্ষোভকারীদের উপর পুলিশের অভিযানে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিরোধী দলগুলো আন্দোলনে সমর্থন দেয় আরও তীব্র হচ্ছে বিক্ষোভ। এতে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখোমুখি বিজেপি সরকার। এ অবস্থায় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেয়া এমন আশ্বাসেও কমছে না উত্তেজনার পারদ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এছাড়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে নরেন্দ্র মোদী তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনকি এলাকাটিতে গতরাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর অনেক এলাকায় মোবাইল সহ সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বিজেপি শিক্ষার্থীদের আন্দোলন ভেস্তে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে।
जानबूझकर लोगों को उकसाने। আন্দোলন যেই জোরদার হতে শুরু করেছে, বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে বিক্ষোভকে বানচাল করার চেষ্টা করছে। বিজেপির লোকেরাই পুলিশের ওপর পাথর ছুঁড়েছে, তারপরে সিজেপির ওপর দায় চাপাচ্ছে। এদিকে উত্তেজনা বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। তারা পড়েছে বি গ্রুপে। আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের 20তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়া শহরে অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টের ড্র, যেখানে বি গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। 2022 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 ড্র ও 2 হারে বিদায় নিতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপ শেষে এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি 3 জন করে রয়েছেন স্পেন ও ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছেন 2 জন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে, কেপ ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। তবে স্পেনের লামিন ইয়ামাল এবং ব্রাজিলের কেউ নেই একাদশে। গোলরক্ষক হিসেবে আছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণ ভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মাঝমাঠে আছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল অলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হাল্যান্ড। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিভিন্ন মহলে আলোচনা। জিয়া হত্যার ঘটনায় গ্রেপ্তার মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধে জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রশ্ন ফাঁসের বিচার করতে আদালত গঠনের ঘোষণা ভারতের প্রধানমন্ত্রীর, অনড় বিক্ষোভকারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।